একবার একটা ব্যস্ত শহরের কথা কল্পনা করা যাক। ধরুন সেখানে প্রতিদিন হাজার হাজার টন ময়লা তৈরি হচ্ছে, কিন্তু হঠাৎ যদি সেই শহরের পরিচ্ছন্নতা কর্মীরা ধর্মঘটে যায়। হ্যাঁ, মানে ময়লা ফেলার গাড়িগুলো আর না আসে। একদম। তাহলে কি হতে পারে ভাবুন তো। এক সপ্তাহের মধ্যেই শহরের রাস্তাঘাটগুলো তো চলাচলের অযোগ্য হয়ে পড়বে। পুরো শহরটা নিজের তৈরি করা আবর্জনার দুর্গন্ধ আর বিষাক্ত গ্যাসে রীতিমতো ধুঁকতে শুরু করবে। রাইট। নতুন কোনো ভবন বা রাস্তা তৈরি করার মতো কোনো জায়গাই আসলে অবশিষ্ট থাকবে না তখন। আর শহরের স্বাভাবিক জীবনযাত্রা একেবারে থমকে দাঁড়াবে। আবর্জনা জমে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে বাইরে থেকে যতই সাহায্য বা নতুন জিনিসপত্র আনা হোক না কেন, শহরটি ভেতর থেকেই ধ্বংস হয়ে যাবে। ঠিক। আর আক্ষরিক অর্থেই কিন্তু আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে ঠিক এই একই ঘটনা ঘটার কথা। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। মানে কিভাবে আমাদের শরীরের কোষগুলো নিজেদের তৈরি করা আবর্জনা বা জঞ্জালের হাত থেকে নিজেদের রক্ষা করে। এই প্রক্রিয়ার বৈজ্ঞানিক নাম হল অটোফেজি। হ্যাঁ, অটোফেজি। খুব সহজ ভাষায় বলতে গেলে কোষের নিজের আবর্জনা নিজে খেয়ে ফেলার বা পরিষ্কার করার এক অভাবনীয় মেকানিজম। আজকের এই আলোচনাটা বেশ চমকপ্রদ হতে যাচ্ছে, কারণ আমরা বেশ কিছু দারুণ সোর্স ঘেটেছি। একদমই তাই। যেমন ধরুন 2016 সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল প্রাইজের অফিসিয়াল প্রেস রিলিজ অ্যালজাইমার্স রোগের সাথে কোষের এই পরিষ্কারতা ব্যবস্থার সম্পর্ক নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা NIH-এর একটি যুগান্তকারী গবেষণাপত্র। হ্যাঁ, আর সাথে আছে মিমিও হেলথের ওমো উপবাস বা ফাস্টিং নিয়ে একটা বেশ বিস্তারিত বৈজ্ঞানিক চট। রাইট। তো এই সোর্সগুলো থেকে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা রীতিমতো চমকে দেওয়ার মতো। আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্যই হল এই জটিল বিষয়টাকে ভেঙে সহজ করা। আসলে এই উৎসগুলো একসাথে মেলালে একটা খুব পরিষ্কার চিত্র ফুটে ওঠে। মানে আণবিক স্তর থেকে শুরু করে আমাদের দৈনন্দিন লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস কিভাবে সরাসরি কোষের ভেতরের এই রিসাইক্লিং প্লান্টের সাথে যুক্ত, সেটা খুব দারুণভাবে বোঝা যায়। আচ্ছা, বিষয়টা তাহলে একটু খুলে বলা যাক। কিভাবে এই সেলফ ইটিং বা আত্মভক্ষণ আমাদের সুস্থ থাকার আর দীর্ঘায়ুর সবচেয়ে বড় চাবিকাঠি হতে পারে? কারণ সাধারণ দৃষ্টিতে নিজেকে খাওয়ার শব্দটা শুনলেই কেমন একটা ভয়ঙ্কর বা ধ্বংসাত্মক কিছু মনে হয়, তাই না? হ্যাঁ, শব্দটা শুনলে প্রথমে একটু খটকা লাগেই, কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই ধারণার পেছনের ইতিহাস। মানে কোষের বেঁচে থাকার এক মরিয়া চেষ্টা আর কি। আচ্ছা। ১৯৬৩ সালে ক্রিস্টিয়ান ডি ডুভ নামের একজন বেলজিয়ান বিজ্ঞানী প্রথম এই অটোফেজি শব্দটা ব্যবহার করেন। গ্রিক শব্দ অটো মানে নিজে, আর ফেজিন মানে হলো খাওয়া। নিজে নিজেকে খাওয়া। রাইট। তো ডি ডুভ মূলত কোষের ভেতরের লাইসোজোম নামের একটা অংশের কাজ আবিষ্কার করেছিলেন। এই লাইসোজোম হলো কোষের একটা অ্যাসিডিক থলি। মানে যেখানে এনজাইম বা উৎসেচক দিয়ে বিভিন্ন জিনিস ভেঙে ফেলা হয়। একদম ঠিক। তো ডিডি দুভাই মাইক্রোস্কোপে খেয়াল করেন যে কোষ তার নিজের ভেতরের কিছু উপাদান, যেমন ধরুন পুরনো বা বিকল হয়ে যাওয়া প্রোটিন, এগুলোকে একটা পর্দার ভেতর আটকে ফেলে। তারপর সেগুলোকে সোজা লাইসোজোমে পাঠিয়ে দেয় ধ্বংস করার জন্য। ও আচ্ছা, তার মানে 60-এর দশকের সেই আবিষ্কার থেকে অন্তত এটুকু জানা গিয়েছিল যে কোষ তার নিজের আবর্জনা ধ্বংস করে। কিন্তু এই মেকানিজম বা প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে সেটা তো তখনও অন্ধকারেই ছিল। হ্যাঁ, মানে প্রায় ৩০ বছর এই রহস্যের কোনো সমাধানই হয়নি। এরপর ৯০-এর দশকে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি একটা অসাধারণ পরীক্ষা করেন। ইয়োশিনোরি ওসুমি, হ্যাঁ, ওনার কথাই তো নোবেল প্রাইজের প্রেস রিলিজে বলা আছে। রাইট। তিনি গবেষণার জন্য বেছে নিয়েছিলেন বেকারের ইস্ট, মানে যে ইস্ট দিয়ে পাউরুটি বা বেকারি আইটেম বানানো হয়। দাঁড়ান, ইস্ট? মানুষের কোষ বাদ দিয়ে ইস্ট কেন? আসলে ইস্টের কোষে এই পরীক্ষাটা করার একটা বড় কারণ ছিল। ইস্ট খুব দ্রুত বংশবৃদ্ধি করে, আর এর ভেতরের অনেক প্রক্রিয়া মানুষের কোষের মতোই কাজ করে। ও, বুঝতে পেরেছি। তো ওসুমি ইস্টের কোষে জেনেটিক মিউটেশন ঘটিয়ে অবক্ষয়কারী এনজাইমগুলো সরিয়ে নেন। সহজ কথায় বলতে গেলে ইস্টের বর্জ্য প্রক্রিয়াজাত করার যে লাইসোজোম বা ইস্টের ক্ষেত্রে যাকে ভ্যাকিওল বলা হয়, হ্যাঁ। সেটার ভাঙার ক্ষমতা তিনি কৃত্রিমভাবে বন্ধ করে দেন। আচ্ছা, মানে ময়লার প্লান্টের মেশিনগুলো বন্ধ করে দিলেন। এরপর তিনি সেই ইস্টগুলোকে অভুক্ত রাখেন বা স্টারভেশনে পাঠান, তাই তো? হ্যাঁ, এখন খাবার না পেয়ে কোষগুলো যখন বিপদে পড়ল, তখন তারা স্বাভাবিকভাবেই বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে ওঠে। আর তখনই ওসুমি মাইক্রোস্কোপের নিচে
এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। কি দৃশ্য? যেহেতু ইস্টের আবর্জনা ভাঙার এনজাইমগুলো কাজ করছিল না, তাই কোষের ভেতরে একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়ে গেল। ইস্টের ভ্যাকিওলগুলো ছোট ছোট থুলিতে ভরে যেতে শুরু করল। এই থলিগুলোই কি সেই অটোফ্যাগোজোম? একদম, এই থলিগুলোই হলো অটোফ্যাগোজম। এই পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে খাদ্যাভাব বা স্টারভেশনের সময় কোষ তার নিজের ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো এই থলিতে ভরে রিসাইক্লিংয়ের জন্য পাঠায়। ওয়াও! শুধু তাই নয়, তিনি এই প্রক্রিয়ার সাথে জড়িত 15টি অতি প্রয়োজনীয় জিন আবিষ্কার করেন। এই জিনগুলোই অটোফেজি নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। আর 2016 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারটি মূলত এই যুগান্তকারী আবিষ্কারেরই স্বীকৃতি ছিল। এটাকে যদি আমরা আমাদের সেই মিউনিসিপ্যালিটির বর্জ্য ব্যবস্থাপনার সাথে মিলিয়ে দেখি, ধরুন এই অটোফ্যাগোজোম হল ময়লার গাড়ি, যা শহরের রাস্তার যত আবর্জনা বা ক্ষতিগ্রস্ত অংশ তুলে নিয়ে যায়। হ্যাঁ, চমৎকার অ্যানালজি। এরপর ময়লার গাড়িগুলো সেই আবর্জনা নিয়ে সোজা চলে যায় লাইসোজোম নামের সেই রিসাইক্লিং প্ল্যান্টে। সেখানে ময়লা পুড়িয়ে আবার নতুন কাঁচামাল বা বিল্ডিং ব্লক তৈরি হয়। আর এই নতুন কাঁচামাল দিয়ে কোষ আবার শক্তি তৈরি করে বা নতুন প্রোটিন বানায়। আণবিক স্তরে কিন্তু এই ময়লার গাড়ি বা অটোফ্যাগোজোম তৈরির প্রক্রিয়াটি বেশ জটিল। মানে ওসুমি যে জিনগুলো আবিষ্কার করেছিলেন তার মধ্যে এটিজি জিনগুলোর কথা বলতেই হয়। আচ্ছা। যখন কোষে পুষ্টির অভাব দেখা দেয়, তখন ULK1 নামের একটি কাইনেজ এনজাইম কমপ্লেক্স সক্রিয় হয়। এই ULK1 অনেকটা ফায়ার অ্যালার্মের মতো কাজ করে। ফায়ার অ্যালার্ম? হ্যাঁ, মানে কোষের ভেতরে পুষ্টির সংকট দেখা দিলেই এই অ্যালার্ম বেজে ওঠে। আর এটি তখন বেকলিন 1 নামের আরেকটি প্রোটিনকে ডেকে আনে। বুঝতে পারছি। এই বেকলিন 1 এবং অন্যান্য প্রোটিন মিলে কোষের আবর্জনাকে একটি দ্বিস্তরীয় মেমব্রেন বা পর্দার ভেতর গিলে ফেলতে শুরু করে। এই মেমব্রেন বা পর্দাই হল আপনার সেই ময়লার গাড়ি। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, ইস্টের মতো একটা এককোষী জীবের ভেতরের এই সাধারণ মেকানিজম মানুষের মতো এত বিশাল এবং জটিল প্রাণীর শরীরে কিভাবে খাপ খায়? মানে ইস্ট আর মানুষের মস্তিষ্কের নিউরন তো এক জিনিস নয়, তাই না? ঠিক বলেছেন। ইভলিউশনারি বায়োলজিতে বা বিবর্তনবিদ্যায় একে বলা হয় কনজার্ভড ডিগ্রেডেশন মেকানিজম। কনজার্ভড ডিগ্রেডেশন? হ্যাঁ, অর্থাৎ বিবর্তনের লাখ লাখ বছরে প্রকৃতি এই প্রক্রিয়াটিকে এতটাই নিখুঁত এবং অপরিহার্য বলে মনে করেছে যে এটি আর বদলায়নি। ইস্ট থেকে শুরু করে মানুষ সবার কোষেই এই একই ব্যবস্থা রয়ে গেছে। তার মানে মানুষের কোষেও ওই একই এটিজি জিন, একই ULK1 এবং বেকলিন 1 কাজ করে? একদম তাই। মানুষের ক্ষেত্রে পার্থক্য শুধু এতটুকুই যে এখানে প্রক্রিয়াটি আরও অনেক বেশি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত হয়। তার মানে দাঁড়াচ্ছে প্রকৃতি আমাদের শরীরের ভেতরে কোটি কোটি বছরের পুরনো একটি স্বয়ংক্রিয় রিসাইক্লিং প্ল্যান্ট বসিয়ে রেখেছে। কিন্তু এই রিসাইক্লিং প্ল্যান্টটি কখন এবং কিভাবে চালু হয় সেটা জানা খুব জরুরি। হ্যাঁ, সেটাই আসল বিষয়। কারণ আধুনিক জীবনে তো মানুষ সারাদিনই কিছু না কিছু খায়। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, তারপর স্ন্যাক্স, লাঞ্চ, বিকেলে চা বিস্কিট আর গভীর রাতে ডিনার। এই রুটিনে তো ময়লার গাড়িগুলোর কাজ করার কোনো সুযোগই পাওয়ার কথা নয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। আমরা যদি মিমিও হেলথের ফাস্টিং বা উপবাসের চার্ট ঘাটিয়ে দেখি, তাহলে দেখব অটোফেজি কোনো সাধারণ বৈদ্যুতিক সুইচের মতো নয় যে এক ক্লিকে অন বা অফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে কাজ করে? এটাকে বরং একটা ডিমার সুইচের সাথে তুলনা করা যেতে পারে। মানে কোষের ভেতরে সবসময়ই একটা বেসলাইন অটোফেজি চলতে থাকে, কিন্তু যখন আমরা খাবার খাই, বিশেষ করে শর্করা বা প্রোটিন, তখন ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। রাইট। আর এই ইনসুলিন কোষের ভেতরে mTOR নামের একটি প্রোটিন কমপ্লেক্সকে সক্রিয় করে তোলে। এই mTORই তো অটোফেজির প্রধান শত্রু, তাই না? মানে এটি মূলত গ্রোথ বা কোষের বৃদ্ধির সিগন্যাল দেয়। একদম ঠিক। mTOR চালু থাকলে কোষ তখন ভাবে, বাইরে থেকে তো প্রচুর খাবার আসছে, সুতরাং এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো দরকার নেই, এখন শুধু নতুন জিনিস তৈরি করার সময়। হ্যাঁ। অপরদিকে কোষের ভেতরে একটি শক্তির সেন্সর রয়েছে, যাকে বলা হয় AMPK। এটি অনেকটা মোবাইলের লো ব্যাটারির ইন্ডিকেটরের মতো কাজ করে আর কি। লো ব্যাটারি ইন্ডিকেটর, দারুণ বলেছেন। তো যখন খাবার আসা বন্ধ থাকে এবং কোষের জমানো শক্তি কমতে শুরু করে, তখন এই AMPকে সক্রিয় হয়ে ওঠে। এর প্রধান কাজই হল ওই mTORকে বন্ধ করে দেওয়া এবং সেই ULK1 বা ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়া।
আর এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আধুনিক জীবনযাত্রার সবচেয়ে বড় ট্র্যাজেডি হল প্রতিনিয়ত খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে ইনসুলিন এবং এমটর সারাক্ষণ চালু থাকে। ঠিক তাই। ফলে ওই এএমপিকে অখুনোই লো ব্যাটারি সিগন্যাল দেওয়ার সুযোগ পায় না, আর কোষের ভেতরের ময়লার গাড়িগুলো গ্যারেজ থেকে বেরোতে পারে না। এই জায়গাতে ফাস্টিং বা উপবাসের সময়কালটা খুব বড় ভূমিকা রাখে। মিমো হেলথের ওই বৈজ্ঞানিক চার্ট অনুযায়ী উপবাসের সময় যখন 12 থেকে 16 ঘন্টায় পৌঁছায় তখন শরীরের ইনসুলিন একেবারে নিচে নেমে যায়। আচ্ছা। শরীর তখন গ্লুকোজের বদলে জমানো ফ্যাট বা চর্বি পোড়াতে শুরু করে, আর ঠিক এই সময়েই বেসলাইন অটোফেজি ধীরে ধীরে বাড়তে থাকে। পুরো দমে শুরু হয়, রাইট? হ্যাঁ, একদম। আর কেউ যদি 24 থেকে 48 ঘন্টা উপবাস করে তখন অটোফেজি একেবারে চূড়ান্ত পর্যায়ে বা যাকে বলে ডিপ অটোফেজি সেখানে পৌঁছায়। ডিপ অটোফেজি। হ্যাঁ, এই সময়ে কোষ তার সবচেয়ে জেদি এবং ক্ষতিগ্রস্ত প্রোটিনগুলোকে ধ্বংস করতে শুরু করে। আর মজার ব্যাপার হলো এই সময় শরীরে গ্রোথ হরমোন 300 থেকে 500% পর্যন্ত বেড়ে যায়, যা আমাদের পেশি ক্ষয় রোধ করে। মানে এটা কিন্তু কোষের বেঁচে থাকার একটা অসাধারণ বুদ্ধি বা স্ট্র্যাটেজি বলতে পারেন। পেশি ভেঙে শক্তি তৈরি করার বদলে কোষ তার ভেতরের অকেজো উপাদানগুলোকে ভেঙে পুষ্টি জোগাড় করছে, আর গ্রোথ হরমোন পেশিকে রক্ষা করছে। একদম তাই। কিন্তু এখানে একটা বাস্তবসম্মত যুক্তি তুলে ধরা দরকার। এই যে বলা হচ্ছে ডিপ অটোফেজির জন্য 24 থেকে 48 ঘন্টা উপবাস করতে হবে, এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? মানে আধুনিক যুগের একজন কর্মজীবী মানুষ, যাকে প্রতিদিন প্রচণ্ড মানসিক চাপ নিয়ে কাজ করতে হয়, সে কিভাবে দিনের পর দিন না খেয়ে থাকবে? এটা তো এক প্রকার অবাস্তব একটা ধারণা মনে হতে পারে। না, এটা অবশ্যই একটা যৌক্তিক দৃষ্টিভঙ্গি। আসলে দৈনন্দিন জীবনে কোষ পরিষ্কার রাখার জন্য দিনের পর দিন উপবাস করার কোনো প্রয়োজন নেই। বিজ্ঞানের তথ্যমতে 16 ঘন্টা সাধারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে যেমন 16-8 রুটিন, এটাই দৈনন্দিন রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট। আচ্ছা। ধরুন শহরের রাস্তাগুলো প্রতিদিন একটু একটু করে ঝাড়ু দেওয়া হলো। আর লম্বা ফাস্টিং যেমন 24 বা 36 ঘন্টা, এটা মাসে একবার বা দুবার করা যেতে পারে, পুরো শহরটা একেবারে গভীর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য। হ্যাঁ, এটা বেশ বাস্তবসম্মত। আর উপবাস ছাড়াও তো কিছু ছোট ছোট লাইফস্টাইল ফ্যাক্টর আছে যা এই প্রক্রিয়াকে সাহায্য করে, যেমন ধরুন ব্ল্যাক কফি বা সাধারণ চা। হ্যাঁ, ব্ল্যাক কফি বা গ্রিন টির মতো পানীয়গুলোতে যে পলিফেনল থাকে তা অটোফেজিকে বেশ উদ্দীপ্ত করে, অথচ এগুলোতে ক্যালোরি না থাকায় ফাস্টিং ভাঙে না। আবার এক্সারসাইজ বা ব্যায়ামের বিষয়টিও খুব দারুণ। যখন আমরা ভারী ব্যায়াম করি তখন পেশির কোষগুলোতে যান্ত্রিক চাপ পড়ে। এই চাপের কারণে কোষের ভেতরের মাইক্রোস্কোপিক কাঠামো, যাকে সাইটোস্কেলিটন বলে, সেটি ক্ষতিগ্রস্ত হয়। ঠিক। আর তখনই কাসা বা CASA নামের একটি বিশেষ প্রোটিন কমপ্লেক্স কাজ শুরু করে। এই চ্যাপেরন কমপ্লেক্স মূলত ক্ষতিগ্রস্ত কাঠামোগুলোকে শনাক্ত করে এবং সেগুলোকে সোজা অটোফ্যাগোজোমের ভেতরে ঢুকিয়ে দেয়। ও, তার মানে ব্যায়ামের পর পেশি খুব দ্রুত নিজেকে মেরামত করে নিতে পারে এবং হোমিওস্টেসিস বা ভারসাম্য বজায় থাকে। একদম তাই। তো এই মেকানিজমগুলো যখন ঠিকমতো কাজ করে তখন শরীর নিজেকে সুস্থ রাখতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বয়স বাড়ার সাথে সাথে বা জেনেটিক কারণে যখন এই অটোফেজি সিস্টেম ভেঙে পড়ে বা কাজ করা বন্ধ করে দেয়, তখন কোষের ভেতরে জমে থাকা এই আবর্জনাগুলো অ্যালজাইমার্স বা পার্কিনসন্সের মতো বয়সভিত্তিক রোগগুলোর সাথে এর সম্পর্কটা তো এখানেই চলে আসে, তাই না? হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা NIH এর গবেষণাপত্রটি ঠিক এই জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ একটি সংযোগ দেখিয়েছে। অ্যালজাইমার্স মূলত মস্তিষ্কের এমন এক রোগ যা মানুষের স্মৃতি এবং চিন্তাশক্তি ধ্বংস করে দেয়। রাইট। এর মূলে রয়েছে মস্তিষ্কে প্রোটিনের জঞ্জাল বা আবর্জনা জমা হওয়া। এই আবর্জনা মূলত দুই ধরনের। এক, মস্তিষ্কের নিউরন বা স্নায়ু কোষের বাইরে জমে থাকা অ্যামাইলয়েড বিটা নামের বিষাক্ত প্লাক বা প্রলেপ। আচ্ছা। আর দুই, কোষের ভেতরে টাউ প্রোটিনের জট। এই টাউ প্রোটিন স্বাভাবিক অবস্থায় তো নিউরনের ভেতরে রেল লাইনের মতো কাজ করে, যা কোষের কাঠামো ধরে রাখে আর পুষ্টি চলাচলে সাহায্য করে। হ্যাঁ, কিন্তু যখন এটি হাইপারফসফোরাইলেটেড হয়ে যায়, অর্থাৎ এর রাসায়নিক গঠন বদলে যায়, তখন এই রেল লাইনগুলো ভেঙে জট পাকিয়ে যায়, যাকে নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেলস বলে। একদম ঠিক বলেছেন।
সুস্থ মস্তিষ্কে অটোফেজি এই অ্যামাইলয়েড বিটা এবং ভেঙে যাওয়া টাউ প্রোটিনগুলোকে সহজেই চিনে ফেলে, তারপর ময়লার গাড়িতে তুলে লাইসোজোমে পাঠিয়ে পরিষ্কার করে দেয়। কিন্তু সমস্যা হলো বয়সের কারণে যখন ওই বেকলিন-1 বা P62 এর মতো জিনগুলোর কার্যকারিতা কমে যায়, তখন ময়লার গাড়িগুলো আর তৈরি হতে পারে না। হ্যাঁ, আর তখনই জঞ্জাল জমতে শুরু করে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? অ্যালজাইমার্স আক্রান্ত মস্তিষ্ক হল এমন এক হোডার্স হাউস বা পুরনো বাড়ি, যেখানে দিনের পর দিন অপ্রয়োজনীয় জিনিস জমানো হচ্ছে। ময়লা ফেলার গাড়িগুলো ধর্মঘট ডেকেছে, আর ঘরের ভেতর আবর্জনা পচে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, একসময় আবর্জনার ভারে পুরো বাড়িটাই ভেঙে পড়ে। এটি আসলে একটা ভয়াবহ পরিস্থিতি। আর ওই গবেষণাপত্রটিতে আরেকটি চমকপ্রদ তথ্য রয়েছে, যা লিঙ্গভেদের সাথে সম্পর্কিত। জানেন তো, অ্যালজাইমার্স রোগীদের 2/3 হলেন নারী। 2/3? এটা তো বিশাল একটা সংখ্যা। এর কারণ কি? এর পেছনের জৈবিক কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইস্ট্রোজেন হরমোন এখানে বড় একটি ভূমিকা রাখে। ইস্ট্রোজেন? হ্যাঁ, ইস্ট্রোজেন মস্তিষ্কে অটোফেজিকে ত্বরান্বিত করতে দারুণ কাজ করে। কিন্তু মেনোপজ বা ঋতুবন্ধের পর যখন নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা হঠাৎ করে একেবারে নিচে নেমে যায়, তখন মস্তিষ্কের এই পরিচ্ছন্নতা ব্যবস্থাও মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। ও, বুঝতে পেরেছি। শুধু হরমোন নয়, জিনগত বা জেনেটিক কারণগুলোও তো এখানে সমানভাবে দায়ী। যেমন ApoE4 জিনের মিউটেশনকে অ্যালজাইমার্সের সবচেয়ে বড় জেনেটিক রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়। একদম। যাদের শরীরে এই ApoE4 জিনটি থাকে, তাদের মস্তিষ্কের পরিচ্ছন্নতা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। আমরা যদি বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, মস্তিষ্কের নিজস্ব কিছু পরিচ্ছন্নতাকর্মী কোষ আছে, যেমন মাইক্রোগ্লিয়া এবং অ্যাস্ট্রোসাইট। আচ্ছা। এদের কাজই হল মস্তিষ্ক ঘুরে ঘুরে আবর্জনা পরিষ্কার করা। কিন্তু এই জিনগত মিউটেশন থাকলে এই কোষগুলোর ভেতরের অটোফেজি বা মাইটোকন্ড্রিয়া পরিষ্কার করার যে প্রক্রিয়া, যাকে মাইটোফেজি বলা হয়, সেটি মারাত্মকভাবে ব্যাহত হয়। মানে মনে হয় যেন পরিচ্ছন্নতা কর্মীদের চোখ বেঁধে দেওয়া হয়েছে। তারা আর আবর্জনা শনাক্ত করতেই পারছে না। হ্যাঁ, ঠিক তাই। তাহলে বিজ্ঞানীরা কি এখন র্যাপামাইসিন বা মেটফর্মিনের মতো ওষুধ দিয়ে জোর করে এই ময়লার গাড়িগুলো আবার চালু করার চেষ্টা করছেন? হ্যাঁ, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ঠিক এই পথটাই খুঁজছে। বিজ্ঞানীরা দেখছেন যে যদি লাইফস্টাইলের মাধ্যমে অটোফেজি বাড়ানো সম্ভব না হয়, তবে কিছু ওষুধের সাহায্য নেওয়া যেতে পারে। যেমন আপনি র্যাপামাইসিনের কথা বললেন। এই ওষুধটি সরাসরি ওই mTOR প্রোটিনকে ব্লক করে দেয়। আবার মেটফরমিন বা রেসভেরাট্রলের মতো উপাদানগুলো আমাদের সেই লো ব্যাটারি সেন্সর অর্থাৎ AMPK-কে কৃত্রিমভাবে সক্রিয় করে তোলে। তার মানে এই ওষুধগুলো মূলত কোষের ময়লার গাড়িগুলোকে জোর করে গ্যারেজ থেকে বের করার কাজ করে। ঠিক। ওষুধগুলো নিয়ে এখনও গবেষণা চলছে প্রচুর। তবে মূল লক্ষ্য হল কোষের নিজস্ব এই ব্যবস্থাটি যে কোনো মূল্যে চালু রাখা, যাতে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো জঞ্জালে দম বন্ধ হয়ে মারা না যায়। অসাধারণ। তো এই পুরো বিশ্লেষণ থেকে যে বিষয়টা একেবারে পরিষ্কার হয়, তা হল ইস্টের মতো একটি অতি সাধারণ এককোষী জীবের মেকানিজম এবং মানুষের দীর্ঘায়ু ও অ্যালজাইমার্সের মতো জটিল রোগ প্রতিরোধের মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন রয়েছে। হ্যাঁ, একদম। মানে প্রতিদিন চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করা, পরিমিত ঘুম, ভারী ব্যায়াম বা মাঝে মাঝে 16 ঘন্টার উপবাস, এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের কোষের ভেতরের এই জাদুকরী রিসাইক্লিং প্ল্যান্টকে সচল রাখতে কতটা সাহায্য করতে পারে তা সত্যি অভাবনীয়। আসলে বিবর্তনের এই দীর্ঘ যাত্রায় আমাদের শরীর অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজেকে রক্ষার এই মেকানিজমটি তৈরি করেছে। এটিকে শুধু তার নিজের কাজ করার সুযোগটুকু দিতে হবে। একদম ঠিক। পরিশেষে একটি অত্যন্ত চমকপ্রদ ও কিছুটা অদ্ভুত তথ্য দিয়ে আজকের এই আলোচনা শেষ করা যেতে পারে। আচ্ছা। এতক্ষণ তো আলোচনা হলো কিভাবে অটোফেজি কোষের সবচেয়ে বড় রক্ষা কবচ এবং রোগ জীবাণু বা বর্জ্য ধ্বংস করার প্রধান হাতিয়ার। কিন্তু প্রকৃতিতে বিবর্তনের খেলা আরও অনেক বেশি রহস্যময়। উইকিপিডিয়া ঘাঁটতে গিয়ে দেখলাম ভেসিকুলার স্টোমাটাইটিস ভাইরাসের মতো কিছু চতুর ভাইরাস ও ব্যাকটেরিয়া আছে, যারা উল্টো কোষেরই অটোফ্যাগোজোম বা ময়লার গাড়িগুলোকেই হাইজ্যাক করে ফেলে।
হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি ভাবনার অতীত একটা বিষয়। মানে এই ভাইরাসগুলো কোষের ভেতরে ঢুকে ইমিউন সিস্টেমের হাত থেকে বাঁচার জন্য নিজেরাই অটোফ্যাগোজমের পর্দার ভেতরে লুকিয়ে পড়ে। মানে ট্রোজান হর্সের মতো। রাইট। তারা অটোফেজিকে ধ্বংস করার বদলে একে নিজেদের বাহন হিসেবে ব্যবহার করে এবং সেই আবর্জনার থলির ভেতরে বসেই নিজেদের বংশবৃদ্ধি করতে থাকে। একবার ভাবা যায়, আমাদের কোষের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স বা পরিচ্ছন্নতা সিস্টেমকেই শত্রুরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করছে। শহরের যে ময়লার গাড়িগুলো শহর পরিষ্কার করার কথা, শত্রুরা সেই ময়লার গাড়িতে চড়েই পুরো শহরে ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। প্রকৃতি আসলে সবসময় আমাদের চমকে দেয়। চেত বলেছেন, আমাদের শরীর, কোষ এবং রোগ জীবাণুর এই মাইক্রোস্কোপিক লড়াই এক অন্তহীন এবং বিস্ময়কর রহস্য। তো এই রোমাঞ্চকর এবং ভাবনা জাগানিয়া বিষয়টা দিয়েই আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। শরীরের ভেতরের এই অবিশ্বাস্য শহরটিকে জানতে এবং সুস্থ রাখতে এই মেকানিজমগুলো নিয়ে আসলে আমাদের আরও অনেক কিছু জানার বাকি রয়ে গেল।